একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিএনপি। ডয়েচে ভেলেকে তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের আশা, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যে না যাওয়ার ঘোষণা। জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামায়াত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। বিভিন্ন স্থানে দলের এজেন্টদের হুমকি ধমকির অভিযোগ। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক, দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। দুর্গম এলাকায় পাঠানো হলো ভোটের সরঞ্জাম। আজ যাবে সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 25,000 বডি অন ক্যামেরা সহ প্রায় শতভাগ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। কোন দলের কর্মী সমর্থক বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা। কঠোর অবস্থান ইসির। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের সঙ্গে কোনো ঐক্য বা সরকার গঠন করবে না বলেও জানান তিনি আশা করেন 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে বিএনপির দূরত্বের প্রশ্নে তিনি বলেন, সবার সঙ্গে সম্পর্ক হবে দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে। 4-5 দিন পরেই আম্মা মারা গেলেন। নির্বাচনী ডামাডোল, ব্যক্তিগত বিষয়টা, আম্মার বিষয়টা, দুটোকে সামঞ্জস্য করা, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। প্রায় 2 দশক পর দেশে ফিরেই 5 দিনের মাথায় মাকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই শুরু হয় জাতীয় নির্বাচনের ব্যস্ততা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির চেয়ারম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন তারা। জামাতের সঙ্গে ঐক্য বা জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ নাকচ করে দেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কিনা ডয়েচে ভেলের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতিতে জনগণ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকাতে পারবে না, আর যাকে গ্রহণ করবে না তা 24-এর 5ই আগস্ট দেখেছে সবাই। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। নারীর ক্ষমতায়ন প্রশ্নে তারেক রহমান নারী শিক্ষার সম্প্রসারণ ছাড়াও গৃহিণীদের ফ্যামিলি কার্ড প্রদান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দেন। নারীদের এই শিক্ষার সুযোগটা আরো হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। ভারত প্রসঙ্গে ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি কিংবা স্বার্থে আঘাত লাগলে ভালো সম্পর্ক বজায় থাকবে না। শুধু দিল্লি নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক হবে দেশ ও দেশের মানুষের স্বার্থে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন দেশে যাবে, চাকরি বাকরি বিভিন্ন কারণে। আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। জুলাই অভ্যুত্থান ছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়ীদের বিচারের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে, তার বিচার পাবার অধিকার আছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও মনে করেন তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তা সফল হবে না। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি নির্দিষ্ট দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি।
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোট গ্রহণ। যেখানে প্রয়োজন সেখানে নির্বাচনের একদিন আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালানো হচ্ছে। এ বিষয়ে এসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে ইলেকশন হতে পারে, এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। বিএনপি মহাসচিবের আশা, সুষ্ঠু নির্বাচনে ভূমিধস বিজয় হবে বিএনপির। জামায়াত ইসলামী নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। গণতান্ত্রিক উত্তরণই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব। সবাইকে বলছে হাসান ওয়ালি, সময় সংবাদ। সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি আরও বলেন, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামায়াত। এদিকে বিভিন্ন জায়গায় জামায়াতের এজেন্টকে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। একটি দলকে সন্ত্রাস করার সুযোগ দিতে বডি অন ক্যামেরা নিয়ে বৈষম্য করা হয়েছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে একে একে আসেন দলগুলোর শীর্ষ নেতারা। 1.5 ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয় রাত 8টায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত নেতারা। কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এগুলাই আমরা আলোচনা করেছি। নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করতে পারলে মাঠে নামবে জনগণ। দেশের 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি, তারা বরদাস্ত করবে না। ভোটাররা এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করবে 11 দলীয় ঐক্য। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইইউ, ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের পর্যবেক্ষক ও প্রতিনিধি দল। বিকেল পর্যন্ত দলটির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেয় তারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও বডি অন ক্যামেরার সংখ্যার বৈষম্য করে একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, কিছু কিছু আসনে নাই বললেই চলে। একটা বিশেষ দলকে সন্ত্রাস করার, সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা এটা আমাদের প্রশ্ন। এ সময় জামায়াত আমিরকে নিয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা। মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কারচুপি করে পার পাওয়ার সুযোগ নেই। ছদ্মবেশ ধারণ করে ভোট দেওয়ার চেষ্টা করা হলে ধরা পড়লেই 2 থেকে 7 বছরের হবে জেল। বাতিল করা হবে কেন্দ্রের ভোটও। নির্বাচন কমিশন আরও বলছে, কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে প্রার্থিতা। এদিকে 2 ঘণ্টা পর পর ইসি ভোটের ফলাফলের অগ্রগতি রিপোর্ট দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মাহমুদ সালাউল্লাহ। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে 20 দিনের প্রচারণা। এখন ভোটযুদ্ধের অপেক্ষায় দেশ।
ভোট কারচুপি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি বলছে, ছদ্মবেশে ভোট দেওয়া ঠেকাতে নারী ভোট কেন্দ্রে থাকছে বাড়তি ব্যবস্থা। কেউ ধরা পড়লে জেলে থাকতে হবে 2 থেকে 7 বছর। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মহিলা বুথের জন্য আলাদাভাবে মহিলা দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণ করার সাহস করবে না কেউ, যদি করে তাহলে ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিবেন। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, এ ধরনের দুঃসাহস যাতে কোনো ভাই বোন ভোট দিতে গিয়ে না করেন। কোনো প্রার্থীর কারণে যদি হয়, নির্বাচন কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের দিকে চলে যাবে। এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে ইসি চিন্তিত নয়। সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করছে কমিশন। 2 ঘন্টা পর পর ইসি ভোটের ফলাফলের অগ্রগতির রিপোর্ট দেবে বলেও জানান তিনি। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে। ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন ওইসব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না। কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণবিধি ভঙ্গ করে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 25,000 বডি অন ক্যামেরা সহ প্রায় 100 কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় মঙ্গলবারই পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। আজকের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের বাকি আর 2 দিন, জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। এদিকে ফরিদপুরে 5 জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনের মাধ্যমে পুলিশের হারানো ভাবমূর্তি ফেরানোর ঘোষণা দিয়েছেন আইজিপি বাহারুল আলম। যত ঝুঁকি থাকুক, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে 12 ফেব্রুয়ারি সর্বকালের সবচেয়ে নিরাপদ ভোটের আশা প্রকাশ করেন তিনি। মপ করে কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্র, এমনকি পুরো আসনের ভোট বন্ধের হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ত্রয়োদশ
সারা দেশের ভোট গ্রহণ নিরাপদ করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমে এবারে নির্বাচনের মাধ্যমে বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নির্বাচন ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন আইজিপি। জানান এবারে নির্বাচনে প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 24,000-এর বেশি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,770টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ ব্যবহার করবে বডি অন ক্যামেরা, নজরদারি হবে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে। 90% কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন। লুট হওয়া 2,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার ঝুঁকির প্রসঙ্গ তোলেন আইজিপি। উড়িয়ে দেননি হামলার আশঙ্কাও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না, আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আইজিপি বলেন, কোন কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনেও ভোট স্থগিত হতে পারে। পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আশ্বাস দেন তিনি। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল। যদি ইয়া করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান। ভোরের সময় আরও থাকছে। দাঁড়িপাল্লার টাকা বিতরণে বাধা। বগুড়ার নন্দীগ্রামে অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার মন্তব্য করে সবাইকে সপরিবারে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে এবার দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। ফলাফল যাই হোক, দেশের স্বার্থে তার সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারুরূপে পালন করবেন। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 25 জন উপদেষ্টার 1 বছরের সম্পদের হিসাব প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টাকে 18 মাস আগে 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পর্যায়ক্রমে এ সরকারের দায়িত্ব পালন করেন পদত্যাগ করা 2 জন সহ 25 জন উপদেষ্টা। রয়েছেন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার 4 জন বিশেষ সহকারী। এবার 2024 সালের 30 জুন থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত 1 বছরে এই উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করেছে সরকার। হিসাবে দেখা যায় উপদেষ্টাদের মধ্যে সম্পদ বেড়েছে 22 জনের। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের। 1 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 2,34,78,000 টাকা। সম্পদ বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সম্পদ বেড়েছে অন্তত 1,61,34,000 টাকা। প্রধান উপদেষ্টার মোট সম্পদ 15,62,00,000 টাকার বেশি। হিসাব বিবরণীতে দেখা যায় উপদেষ্টাদের মধ্যে সম্পদ কমেছে 3 জনের। পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুদীপ্র চাকমা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর। উপদেষ্টাদের মধ্যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সম্পদ বেড়েছে 15 জনের আর কমেছে 5 জনের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
শেষ কর্মদিবসে নিজ দফতরের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরলেন উপদেষ্টারা। সাফল্যের পাশাপাশি নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। জানান, চাইলে উপদেষ্টারা অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিতে পারবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিকাশে ব্যস্ত উপদেষ্টারা। মঙ্গলবার সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা তাদের 18 মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন, নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতিকে উঁচু স্তরে নেয়ার দাবি করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে এনবিআর সংস্কার, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কিংবা শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে নিজের ব্যর্থতার কথা জানান তিনি। নির্বাচিত সরকার চাইলে উপদেষ্টাদের অনিয়ম দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও মন্তব্য তার। অর্থমন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই। বাংলাদেশ ব্যাংক আছে, এনবিআর আছে, পোর্ট এগুলো অনেক, আর প্রসেসগুলো আছে, কিন্তু আমরা কিন্তু অনেক প্রসেস কিন্তু অনেকটা বেটার করি। এদিকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও নানা অসহযোগিতায় ভূমি সেবা পুরোপুরি ডিজিটাইজেশন সম্ভব হয়নি বলে জানান ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অল্প সময়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। আমরা সফল হয়নি, আমাদের তো জিনিসটা তো আমরা সমর্থন পেতে হবে, সেই সমর্থনটা লাভ করতে পারি নাই। আমরা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই আমাদের সাথে একমত হন নাই। এদিকে মডেল মসজিদ নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের উন্নয়নে কাজ করেছে সরকার, আর আলোচনায় দেশের স্বার্থ রক্ষা হয়নি বলেই শেষ মুহূর্তে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার চুক্তি করেনি বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বন্দর ভিত্তিক প্রচুর ইনভেস্টমেন্ট আসার কথা ছিল। 3 মাস নেগোসিয়েশনে আমরা যে জায়গায় আসছি সে জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল। 23 সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি H.E. নানা আকুফো-আডো। জামায়াতের তুলনায় বিএনপির ইশতেহার বিস্তৃত ও পরিকল্পিত। ডেইলি স্টার সেন্টারে গবেষণা সংস্থা ব্রেইন আয়োজিত সেমিনারে একথা বলেছেন বিশ্লেষকরা। তাদের মতে এনসিপি বৈষম্য নিয়ে আন্দোলন করলেও দলটির ইশতেহারে বৈষম্য নিরসনে কোনো রূপরেখা নেই। আমরা এখন কতটুকু পারবো সেটাও আসলে আর্থসামাজিক সংকট কবলিত দেশ পরিচালনায় নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে কারা কতটা প্রস্তুত এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বিএনপির ক্ষেত্রেও অনেকগুলাতে নাই। আই থিংক বিএনপি ও জামাত জোটের নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ করে বক্তারা বলেন, অর্থনীতি, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে জামায়াতের তুলনায় বিএনপির ইশতেহারের বিস্তৃতি অনেক বেশি ও পরিকল্পনা মাফিক। তবে জবাবদিহিতা না থাকায় তা যে আলোর মুখে দেখে না তাও মনে করিয়ে দেন তারা। বিএনপির ইশতেহারের যতগুলো সাব থিমগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের বিস্তারিত কর্ম পরিকল্পনা দেওয়া আছে, যেমন কর্মসংস্থান থেকে শুরু করে। জামাত হচ্ছে যেটা করে গেছে, জেনেরিক অনেকগুলো বলে গেছে, দে ডোন্ট নো হাউ অ্যান্ড হোয়েন। আপামর জনগণ বিভিন্ন জায়গা আছে বাংলাদেশের, তারা তো এইটার বিষয়ে তেমন সচেতন না, যার কারণে এই ইশতেহারটা যে একটা জবাবদিহিতার দলিল সেটা কিন্তু আর হয় না। এই বিশ্লেষক মনে করেন যে বৈষম্যকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থান এনসিপির ইশতেহারেই নেই তার কথাই কষ্টজনক। যারা ছাত্রদের নেতৃত্ব তারা কিন্তু তার ম্যানিফেস্টোতে বৈষম্য নিরসনের কথা বলেন। বর্তমান 2024কে যদি আপনি ধারণ করেন, যেটা আপনার প্রোপাগান্ডা করে অন্য দলগুলো বলছে, কিন্তু সেই ধারণ করতে হলে তো তার আর সেই রূপ দরকার।
বক্তারা বলেন, ইশতেহার শুধু দিলেই হবে না, সেটি বাস্তবায়নযোগ্য কিনা সেটিও পর্যালোচনা করার তাগাদা দেন দলগুলোকে। দুজনের কাছেই আমার যেহেতু একই রকম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত 10টায় অনুষ্ঠিত এ সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচনের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন। নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি। এই সুযোগে দলে দলে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। বিভিন্ন সড়ক, মহাসড়ক, ফেরিঘাট ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। তবে যাত্রীদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে ভুলে যাবেন পথের কষ্ট। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ যাত্রা ঈদের নয়, তবে চিত্রটা অনেকটাই ঈদের মতোই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলে দলে গ্রামের বাড়িতে ছুটে চলা ভোট যাত্রা যেন রূপ নিয়েছে উৎসব আনন্দে। নির্বাচন উপলক্ষে একসঙ্গে 4 দিনের ছুটি পাওয়ায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরের বিভিন্ন সড়কে মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে যাত্রীর চাপ। এদিকে উত্তরাঞ্চলের প্রবেশ মুখ ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকেই। আশাবাদী যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারি যাচ্ছে। অধিকার আদায় করার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। যে জায়গার ভাড়া 20 টাকা, এই জায়গায় 100 টাকা। বিকাল যাইতেছি, এই জায়গায় 50 টাকা ভাড়া, নিতে 150 টাকা ভাড়া। এদিকে ট্রেন যাত্রারও একই অবস্থা। ভোট উৎসবে সামিল হতে যাত্রীদের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। টিকিট না পাওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেছেন। তবে সবকটি ট্রেনই সময় মতো যাওয়া আসা করেছে। প্রথম ভোট, এজন্য গ্রামে যেতে হবে। নিজের ভোট নিজে দিতে পারবো এবার প্রথমবার। অনেকদিন পর একটা ভোট হয়েছে, নতুন একজন রাজা হইব। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে যে মানুষ একটা ভোট দেওয়ার আশায় দেশে ফিরে যাচ্ছে, কিন্তু দেশে ফেরার যে একটা ভোগান্তি, এটা বলে প্রকাশ করা যাবে না। টিকিট তো পাই নাই, ওখান থেকে আসছিলাম, তারপর এই যে এখানে বিমানবন্দরে আসা পুরো সে একই অবস্থায়। সদরঘাট থেকে প্রতিটি লঞ্চ ছেড়েছে যাত্রী বোঝাই করে। যাত্রীরা বলছেন, এবার উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারলে ভুলে যাবেন যাত্রা পথের কষ্ট। মহা উৎসবের মতন, মানে এরকম আর কোনো সময় হয় না। 16 বছর পর আজকে আমরা কোন আনন্দের সহিত আমরা দেশে দেয়া ভোট দিতে ইচ্ছুক। খুবই আনন্দ। এত লোক, মানে ঈদে কুরবানিতে যত লোক হয় এরকম দেখতেছি আর কি। প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, খুবই আনন্দিত লাগছে। যেই ভাড়া 500 আমরা 300 নেই। আমাদের এমন ধরনের কোনো রেকর্ড নাই যে লঞ্চ মালিকরা যে অতিরিক্ত ভাড়া নিবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নির্বাচন কালো টাকা মুক্ত করতে টানা 4 দিন সীমিত করা হয়েছে মোবাইলে লেনদেন। পাশাপাশি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে গ্রাহকরা তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটিতে ব্যাংকের শাখায় নিরাপত্তা বাড়ানোর সঙ্গে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসন্ন জাতীয় নির্বাচনে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। এই সময়ের মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক আর্থিক লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছুটিতে ব্যাংকের শাখা উপশাখায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের। ব্যক্তি থেকে ব্যক্তির এমএফএস অ্যাকাউন্টে দৈনিক 10টি এরকম সেন্ড মানি করা যাবে এবং সেটা কোনোটাই 1000 টাকার উপরে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের কঠোরতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত প্রতিদিন একজন গ্রাহক প্রতিবার 1000 করে 10,000 টাকার বেশি মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন না। তবে মোবাইলে আর্থিক সন্দেহজনক লেনদেনে থানায় রিপোর্টের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের সাথে আমরাও সহমত যে নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব মুক্ত থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যাতে অর্থ দ্বারা প্রলুব্ধ হয়ে তার মতামত স্বাধীনভাবে
প্রয়োগ না করে বায়াসড মতামত প্রদান করে। ছুটিতে ইউটিলিটি বিল পরিশোধ সেবা জরুরি অবস্থার বাইরে স্বাভাবিক থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে 90% পণ্য রফতানিতে কোন ট্যারিফ দিতে হবে না, জ্বালানি বাণিজ্য উপদেষ্টা। নির্বাচিত সরকার চাইলে বাতিল করতে পারবে শুল্ক চুক্তি। বগুড়ায় দাড়িপাল্লার পক্ষে টাকা লেনদেনে বাধা দেওয়ার জেরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বিএনপি নেতার বাড়িঘর। সোমবার মধ্যরাতে নন্দীগ্রামের পার্শুন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতির চোখ উপড়ে নেওয়ার খবরে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু হয়। আব্দুল আওয়ালের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে বগুড়ার নন্দীগ্রামের টাকা বিতরণের অভিযোগে জামাত কর্মী ফারুক ও তার 2 সহযোগীকে আটক করে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায় নেতাকর্মীরা। এরই জেরে জামাতে প্রায় 2 শতাধিক কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে। এ সময় মাসুদ রানার বাড়িসহ অন্তত 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আটক 3 জনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত মাসুদ রানার ড্যান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এমন খবরে মাসুদের মা রাবেয়া বেগম শোকে হৃদরোগে মৃত্যুবরণ করেন। ওনারা জামাতের ভোট করতেছে, টাকা দিয়ে বিতরণ করার সময় এই আটকটা করা হয়েছে। প্রশাসন থাকা অবস্থায় এই যে নৈরাজ্যকর একটা সৃষ্টি করে গেল, প্রশাসন কোন রকম বাধা বিঘ্ন দিল না। তবে বগুড়ার 4 আসনে জামাতের প্রার্থীর দাবি, দাঁড়িপাল্লার প্রচারণার মিছিল থেকে 3 জামাত কর্মীকে আটক করে চালানো হয় শারীরিক নির্যাতন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে বাধে সংঘর্ষ। স্থানীয় লোকজন সেখানে উদ্ধার করার জন্য গিয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। তো হামলা তার প্রতিরোধ করার চেষ্টা করেছে, প্রতিরোধ করে তাকে তাদের ঘরে বন্দীকে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকে তারা ঘর ভেঙে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আমার নেতা কর্মীরা কখন টাকা দিয়ে ভোট করে না, টাকা দিয়ে লোকজন কিনে মিছিলেও আসে না, টাকা দিয়ে ভোট কেন না। অন্যদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এ সময় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবিও জানান তিনি। ওখানে কারা কারা গিয়েছে, 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে, ওইটার জিপ সংগ্রহ করেন। মাসুদের বাড়ির ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথে, ওই ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। আমরা কোনো সন্ত্রাস চাই না। ওসি সাহেবের সামনে পুলিশের যে ভূমিকা, এটা আমাদের কাছে খুবই বিতর্কিত এবং এই ধরনের পুলিশ অফিসারকে নির্বাচনী কোনো কার্যক্রমে রাখা কোনোভাবে উচিত নয়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় আনা হবে। পুলিশের উপস্থিতিতে এটা হয় নাই, পুলিশ বাহিনী পরবর্তীতে গিয়েছিলেন। ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য অভিযান করি। এখন পর্যন্ত তারা কোনো মামলা করে নাই। সংঘর্ষে প্রায় একদিন পরও বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তির ফলে বাংলাদেশ প্রায় 90% পণ্য রফতানিতে শুল্ক ছাড় পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিশ্বের অন্য কোনো দেশ এমন সুবিধাজনক বাণিজ্য চুক্তি করতে পারেনি বলে দাবি তার। নির্বাচিত সরকার চাইলে এ চুক্তি বাতিল করতে পারবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ বশির উদ্দিন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে 1 লাখ কোটি টাকার বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে 86%ই তৈরি পোশাক। এমন তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের। দুদেশের মধ্যে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো এবং বাণিজ্য সম্প্রসারণে সোমবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আরোপ করা শুরু করে। মঙ্গলবার সচিবালয়ে চুক্তির খুঁটিনাটি তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, শুল্ক হার 1% কমে 19-এ নামলেও মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাজারে 90% পণ্য রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এমন বাণিজ্য চুক্তি পৃথিবীর আর কোনো দেশ করতে পারেনি বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নির্বাচিত সরকার চাইলে শুল্ক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। বাজারে ভোজ্য তেলের দাম কমাতে চান বাণিজ্য উপদেষ্টা, তবে ডিম ও আলুর দাম কমুক তা চান না তিনি। বলেন, রমজানের বাজার দর দিয়েই জনগণ তার কাজের মূল্যায়ন করবে। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে
আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনও আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। বিদায়বেলায় সৎভাবে দায়িত্ব পালনের দাবি করে যে কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চা শিল্পে কিছুটা হলেও প্রাণ ফিরে এসছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন বিষয়ক এক ব্রিফিংয়ে এক আহ্বান জানান তিনি। বলেন, কোনো সরকারই জাদুর কাঠি হাতে ক্ষমতায় আসে না। এই যে সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। তো সুতরাং এগুলো আমরা করতে পারি নাই। কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে, আমরাও আসি নাই। এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। যে সরকার আসবে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারটা স্থিতিশীল হবে, অধৈর্য হবেন না। আপনারা যে নতুন সরকার আসবে তাদেরকে করবেন, সহায়তা করবেন। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা পড়লেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা, বিশেষ করে প্রকৌশল পণ্য, বাইসাইকেল, ঔষধ, জাহাজ, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক কিছু নতুন পণ্যের রফতানি প্রবৃদ্ধি ভবিষ্যতের বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36 কোটি 94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি, রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 12,385 জন উত্তীর্ণ হয়েছেন। সোমবার বিকেলে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এবার পরীক্ষা শেষ হওয়ার মাত্র 10 দিনের মাথায় ফল প্রকাশ করল কমিশন। 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন 2,90,951 জন। গত 30 জানুয়ারি ঢাকা ও 7টি বিভাগীয় শহরের 190টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে মোট 2,150 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে 650 জন, প্রশাসন ক্যাডারে 200 জন এবং পুলিশ ক্যাডারে 117 জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।
উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পদ থেকে অব্যাহতি চেয়ে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যাওয়ার জন্য দ্রুতই আচার্যের কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাবি উপাচার্য। তো পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আসি এবং আমি সরে দাঁড়াতে চাই। আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটি আমানতের মতো ছিল। আমি যদ্দূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৩তম। গত বছর এই অবস্থান ছিল ১৪তম। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর দুর্নীতির ধারণা সূচকের মাধ্যমে বিশ্বব্যাপী দুর্নীতির চিত্র তুলে ধরে। মঙ্গলবার মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলে ধরে টিআইবি। এবছর ১৮২টি দেশের মধ্যে ১০০ স্কেলের সূচকে বাংলাদেশের স্কোর ২৪, যা গত বছরের তুলনায় ১ পয়েন্ট বেশি হলেও গত ১৪ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। গত বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম অবস্থানে থাকলেও এবার ১৩তম অবস্থানে। এক পয়েন্ট যে স্কোর বেশি করেছি সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন। আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায়। সংবাদ সম্মেলনে দুর্নীতি রোধে দুদক সহ সব সরকারি প্রতিষ্ঠানের অকার্যকরতার বিষয়টিও তুলে ধরে টিআইবি। ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দলবাজি, দখলবাজি, সচিবালয়ের অভ্যন্তরে দলবাজি হয়েছে, মপতন্ত্র হয়েছে। সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের বর্তমান স্কোর ও অবস্থান গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্নভাবে প্রত্যাশা ছিল যে এই মেয়াদে রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না। কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে, ভিত্তিটা তৈরি করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবছর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির স্কোর ৮৯। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ভুটানের, দেশটির স্কোর ৭১। আর সবচেয়ে খারাপ অবস্থান আফগানিস্তানের, তাদের স্কোর ১৬। এছাড়া ভারতের স্কোর ৩৯ এবং পাকিস্তানের ২৮। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার বাইদা বস্তিতে যৌথ পেট্রোলিং কার্যক্রম শেষে মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইশতেখার হাসান। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী ভোটকেন্দ্রে ও এর আশেপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার সহ অন্যান্য সংস্থার সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য
একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নানা ঝুঁকির কারণে কক্সবাজার ও এর আশেপাশের এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় কঠোর অবস্থানে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদার এবং রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, নির্বাচনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার ও এর আশপাশের অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একের পর এক এপিসি ও টহল যান নিয়ে নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন ঝুঁকিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে চালানো হচ্ছে নিয়মিত টহল, স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট এবং আরও উন্নত করা হয়েছে ক্যাম্প ফেন্সিং ব্যবস্থা। সেনাবাহিনী জানায়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী আটকের পাশাপাশি ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদেরও আটক করা হচ্ছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন, অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এদিকে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাখা হবে বিশেষ রিজার্ভ ফোর্স। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকাগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চেক পয়েন্ট অনেকাংশে বৃদ্ধি করেছি, আমাদের ফেন্সিং যে মেরামত করা হয়েছে, এছাড়াও আমাদের নিয়মিত টহল কার্যক্রম চালু রয়েছে এবং ক্যাম্পের আশেপাশে আমাদের অতিরিক্ত পরিমাণে টহল রয়েছে। গত 3 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পরিচালিত 41টি যৌথ অভিযানে 51 জন অপরাধী এবং 1149 জন রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ, তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এর আগে গত 28 জানুয়ারি রাতে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনবিআর ও কাস্টমস সহ পোর্ট সংক্রান্ত সব সেবার জন্য পোর্ট সিঙ্গেল উইন্ডো চালু করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, বন্দরের অটোমেশনের জন্য দীর্ঘদিন কাজ চলছিল। পোর্ট কমিউনিটি সিস্টেমের সব সংস্থা এক প্ল্যাটফর্মে থাকায় সময় বাঁচবে এবং দ্রুত হবে কার্গো ডেলিভারি সহ অন্যান্য কার্যক্রম। আমাদের এখানে আইসিটি ডিভিশন, এনবিআর, কাস্টমস এবং আমাদের পোর্ট সম্মিলিতভাবে কাজগুলো করেছে। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানও আমাদেরকে সহযোগিতা করেছেন, যে আমাদের চুয়েট থেকে আমাদের প্রফেসর স্যার এসেছেন, ওনার সাথে ওনার সহকর্মীবৃন্দ এসেছেন। ওনারাও আমাদেরকে এই কাজের জন্য অত্যন্ত সহযোগিতা করেছেন। পুরা টিমটা দীর্ঘ সময় ধরে কাজগুলো করেছে। একটু জটিল কাজ, বাট এই কাজটা অত্যন্ত সুচারুরূপে সময় মতো তারা শেষ করতে পেরেছেন। খুলনার সোনাডাঙ্গায় আগুনে পুড়ে ছায় 7টি ঘর। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে 7টার বিশ্বাস সড়কের ওই বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আশেপাশের মানুষ আগুন নেভাতে চেষ্টা করেন, পরে একে একে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন, তবে ততক্ষণে পুড়ে যায় 7টি ঘর। আবারও ভিনদেশি ফুল টিউলিপ ফুটতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এতে স্থানীয় পর্যটনের নতুন যুক্ত হয়েছে মাত্রা।
মুগ্ধ দর্শনার্থীরা জনপ্রতি 50 টাকার টিকিট কেটে বাগানে প্রবেশ করে উপভোগ করছেন টিউলিপের সৌন্দর্য। উদ্যোক্তারা বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই পুরো বাগান ফুলে ছেয়ে যাবে। পঞ্চগড় থেকে রাহাত হোসেন রাফির তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ফসলি মাঠে বিশেষ ছাউনির নিচে ফুটেছে ভিনদেশি ফুল টিউলিপ। সেই সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থী ও ফুল প্রেমীরা। কেউ মুঠোফোনে তুলছেন ছবি, কেউ কিনছেন ফুলের চারা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া এলাকায় নারী উদ্যোক্তাদের মাধ্যমে খামার পর্যায়ে পঞ্চমবারের মতো শীত প্রধান দেশের ফুল টিউলিপের চাষ করা হয়েছে। সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণে বিশেষ শেডের নিচে সারি সারি 5 প্রজাতির অন্তত 12,500 টিউলিপ ফুলের গাছ রয়েছে। এর মধ্যে লাল ও গোলাপি প্রজাতির টিউলিপ ফুটতে শুরু করেছে। ভিনদেশি এই ফুল চাষ করে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। পঞ্চমবারের মতন টিউলিপ চাষ করেছি। একটা ফুল মোটামুটি আমাদের চলে আসে সম্পূর্ণ আকারে। বিগত বছরগুলো তো মোটামুটি আমরা সফলতা অর্জন করেছি এবং এবারও সফলতা অর্জন করতে পারবো। 3 মাসে প্রায় বছরের একটা ফসলে যে লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ চলে আসে। দর্শনার্থীরা জনপ্রতি 50 টাকার টিকিট কেটে বাগানে প্রবেশ করে টিউলিপের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ ফুল ছুঁয়ে দেখছেন, আবার কেউ ছবি তুলছেন। টিউলিপ ফুল খুব ভালো লাগে এবং এখানে এসে অনেক ধরনের টিউলিপ দেখে আমার খুব ভালো লাগছে। প্রথমবার দেখে আমি তো অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখে খুশিতে নিজে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। যারা ফুলকে ভালোবাসে তারা নিশ্চয়ই এখানে আসবে। খুবই ভালো লাগছে, আমাদের দেশে টিউলিপ চাষ শুরু হয়েছে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও কর্তৃপক্ষ বলছে, টিউলিপ চাষ পর্যটক টানার পাশাপাশি নারী উদ্যোক্তাদের আয় ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। তেঁতুলিয়াকে ইকো কমিউনিটি ট্যুরিজমের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন এখানে গড়ে তুলছি ইকো কমিউনিটি ট্যুরিজম, যা একদিকে যেমন পর্যটকদেরকে এই অঞ্চলটিকে আরো আকর্ষণীয় করে আসার ব্যাপারে আগ্রহী করে তুলবে, একইভাবে এই অঞ্চলের প্রান্তিক মানুষের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। নারীদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই টিউলিপ ফুল বিক্রি এবং তাদের কমার্শিয়ালি প্রদর্শিত হচ্ছে, এটা তাদের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখছে। চলতি বছর 15 জানুয়ারি দর্জিপাড়া গ্রামের 5 জন নারী উদ্যোক্তার মাধ্যমে প্রায় 2 বিঘা জমিতে নেদারল্যান্ডস থেকে আনা টিউলিপ গাছের বাল্ব রোপণ করা হয়। এর মধ্যে 2 প্রজাতির ফুল ইতিমধ্যে ফুটতে শুরু করেছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানির বিরুদ্ধে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে পণ্য পরিবহনের অভিযোগ উঠেছে। আল জাজিরা ও প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্টের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, ইউরোপীয় বন্দর হয়ে যুক্তরাষ্ট্রে গেছে শত শত চালান। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের দায় থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই বাণিজ্য চলছে। সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটেরিয়ান শিপিং কোম্পানি MSC 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত 957টি চালান পরিবহন করেছে। যুক্তরাষ্ট্রের আমদানি ডেটাবেজে পাওয়া লিডিং বিল অনুযায়ী এর মধ্যে 529টি চালান ইউরোপীয় বন্দর দিয়ে ট্রানজিট হয়েছে। এর মধ্যে রয়েছে স্পেন থেকে 390টি, পর্তুগাল থেকে 115টি, নেদারল্যান্ডস থেকে 22টি এবং বেলজিয়াম থেকে 2টি চালান। সংবাদ মাধ্যম আল জাজিরা ও প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্টের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি গড়ে তুলেছে ইহুদিরা। এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক নিকোলা পেরুজিনি জানান, এসব বসতি থেকে আসা পণ্যের বাণিজ্যিকীকরণ কার্যত অবৈধ দখলকে সমর্থন করে। তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর এমন বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2019 সাল থেকে বসতিগুলোকে অবৈধ নয় বলে অবস্থান নেয়। ইউরোপীয় ইউনিয়নও এই বসতি স্থাপনকে শান্তির পথে বাধা বললেও বাস্তবে ইউরোপীয় বন্দর হয়ে সরাসরি এসব বসতিতে পণ্য পাঠানোর প্রমাণ মিলেছে। অনুসন্ধানে উঠে আসে খাদ্যপণ্য ও বস্ত্র থেকে শুরু করে ত্বক পরিচর্যা সামগ্রী ও প্রাকৃতিক পাথর সহ বসতিতে উৎপাদিত নানা ধরনের পণ্য পরিবহনে কার্গো শিপিং কোম্পানি ও ইউরোপীয় সমুদ্র বন্দরের ওপর ব্যাপকভাবে নির্ভর করা হচ্ছে। যদিও MSCর দাবি তারা আইন মেনেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। MSC একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর মালিক ইতালীয় ধনকুবের জিয়ান লুইজি আপ্পান্তে এবং তার স্ত্রী রাফায়েলা আপ্পান্তে ডায়ামান্ত। রাফায়েলা 1945 সালে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন প্যালেস্টাইনের হাইফা শহরে জন্মগ্রহণ করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের সঙ্গে আলোচনার নীতিমালা তুলে ধরতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করে কূটনৈতিক প্রক্রিয়া ভেস্তে না দেয়। তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন লারিজানি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর ষষ্ঠবারের মতো ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবারের বৈঠকের মূল এজেন্ডাই হলো ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা। ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের নেতানিয়াহু জানান, আলোচনা নীতিমালা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করা হবে। তিনি বলেন, এই নীতিমালার মধ্য দিয়ে ইরানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক প্রভাব হ্রাসে বাধ্য করা হবে। নেতানিয়াহু দাবি করেন, তার এই পরিকল্পনা শুধু ইসরায়েল নয়, বরং সবার জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। নেতানিয়াহুর এই সফরের আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী চাপের কাছে যেন নতি স্বীকার না করে যুক্তরাষ্ট্রকে বুদ্ধিমানের মতো কাজ করার আহ্বান জানান তিনি। লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইসরায়েলি নেতার ধ্বংসাত্মক ভূমিকা সম্পর্কে সতর্ক থাকতে হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন লারিজানি। তার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাক্ষাৎ হয়েছে। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী লারিজানির মাস্কাট সফরের আলোচ্য সূচিতে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন চাপের মুখে কিউবার জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। 1 মাসের জন্য বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করায় অনিশ্চয়তায় পড়েছে দেশটির আকাশপথ। কমিয়ে আনা হচ্ছে চিকিৎসা সহ স্কুলের সময় ও পরিবহন পরিষেবা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ট্রাম্প প্রশাসনের অবরোধে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে কিউবা। স্থগিত করা হয়েছে বিমানের জ্বালানি সরবরাহ। স্থানীয় সময় সোমবার কিউবা সরকার আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে জানায়, মঙ্গলবার থেকে দেশটিতে বিমানের জ্বালানি আর পাওয়া যাবে না। নোটিশ টু এভিয়েশন নোটামের তথ্য অনুযায়ী এই ঘাটতি চলবে আগামী 11 মার্চ পর্যন্ত। এরই মধ্যে দেশটিতে বিমান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কানাডার সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার কানাডা। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল কিউবা। ডিসেম্বরে কারাকাসের ট্যাঙ্কারগুলোতে মার্কিন অবরোধ আরোপ এবং জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। সম্প্রতি কিউবায় তেল পাঠানো দেশগুলোর উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর মেক্সিকো দেশটিতে অপরিশোধিত তেল পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখে। এতে দেশটির অবস্থা আরও খারাপ পর্যায়ে পৌঁছায়। সংকট মোকাবেলায় চিকিৎসা সহ স্কুলের সময় এবং পরিবহন সেবা সংকুচিত করার ঘোষণা দিয়েছে কিউবা সরকার। এমন পরিস্থিতিতে কিউবায় পুনরায় জ্বালানি সরবরাহ শুরু করার উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তবে হাভানায় খাদ্যসহ অন্যান্য পণ্য পাঠানো অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। এমনকি রোববার 800 টনের বেশি মানবিক সহায়তা নিয়ে 2টি জাহাজ মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান শেনবাউম। এদিকে হাভানার জ্বালানি পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। সোমবার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেশটিকে কঠোর পরিস্থিতির মুখে ফেলেছে। আলাদা এক বিবৃতিতে ভেনেজুয়েলা ও কিউবার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিউবার ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফান দুজারিক জানান, সংস্থাটি হাভানার চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি দেশটিতে সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন সামরিক হস্তক্ষেপে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর থেকেই চীনের কূটনৈতিক অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। অনেকেরই প্রশ্ন, কারাকাস ও বেইজিংয়ের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্ক থাকলেও চীন কেন চলমান পরিস্থিতিতে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসছে না। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে যে কোনো সামরিক প্রভাব বড় একটি ভূমিকা রাখছে। চীন সেখানে অর্থনৈতিক অংশীদারিত্ব ও কূটনীতিতে বিশ্বাসী। রুশ গণমাধ্যম আরটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্র নীতির মধ্যে বড় পার্থক্য স্পষ্ট করছে।
ভেনেজুয়েলায় আচমকা সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মাধ্যমে বিশ্ববাসীর সামনে নিজেদের ক্ষমতা বিষয়ে নতুন করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কারাকাসের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এতে পাশে দাঁড়ায়নি বেইজিং। ওয়াশিংটনের পদক্ষেপকে নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দেয় চীন। এ অবস্থায় চীনের কূটনৈতিক অবস্থান ঘিরে আগ্রহ তৈরি হয়েছে নানা মহলে। অনেকেরই প্রশ্ন, উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও শি প্রশাসন কেন সামরিক শক্তি নিয়ে মাদুরোর পাশে দাঁড়াচ্ছে না। চীনের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং গভীর। 2023 সালে এই সম্পর্ককে অল ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সব আবহাওয়া কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করা হয়। চীন দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার তেল খাতে বড় অঙ্কের ঋণ সরবরাহ করেছে, যা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিকে বৈশ্বিক বাজারে লেনদেন চালিয়ে যেতে সহায়তা করেছে, যার বেশিরভাগই তেলের মাধ্যমে পরিশোধ করা হয়। চীনা কোম্পানি ও সরকার ভেনেজুয়েলার অরিনাকো বেল্টে জ্বালানি খাতে বিনিয়োগ করেছে এবং তাদের অপরিশোধিত তেল আমদানি করছে। বাণিজ্যিক, অর্থনৈতিক ও কৌশলগত খাতেও একসঙ্গে কাজ করেছে দুই দেশ। তবে কারাকাসের সামরিক ঘাঁটি স্থাপন বা এই খাতে কোনো প্রতিশ্রুতি দেয়া থেকে এড়িয়ে গেছে চীন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্র নীতির মধ্যে বড় পার্থক্য সামনে আসছে। রুশ গণমাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র যেখানে সামরিক শক্তি খাটিয়ে প্রভাব বিস্তারে বিশ্বাসী, চীন সেখানে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী হচ্ছে। তবে চীনের এই নীতি মার্কিন সামরিক শক্তির সামনে ধোপে টিকবে না বলেও ধারণা বিশেষজ্ঞদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশগুলোতে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিতে থাকা দেশপ্রেমিক শক্তিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে দেশটি। তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদও জানিয়েছে শি প্রশাসন। সাম্প্রতিক সময়ে চীন তাইওয়ান উত্তেজনা বাড়ছেই। স্থানীয় সময় মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা ওয়াং হুনিং বার্ষিক তাইওয়ান ওয়ার্ক কনফারেন্সে কথা বলেন। জানান, কর্মকর্তাদের অবশ্যই জাতীয় পুনরেক্তিকরণে কাজ করে যেতে হবে। দ্বীপটিতে দেশপ্রেমিক শক্তিকে সমর্থন ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ওয়াং হুনিং বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপ রোধ করতে হবে এবং তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। চীন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে বারবার সতর্ক করেছে তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ না করতে। প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান ইস্যুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সতর্ক করেন, তাইপের কাছে অস্ত্র বিক্রি করা হলে দুই দেশের সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সীমিত প্রণালীর পরিচালনার মধ্য দিয়ে বেইজিং তাইপের সঙ্গে সংলাপে যাওয়ার জন্য রাজি নয়। তারা দাবি করে তাইওয়ান চীনেরই অংশ। দ্বীপটির জন্য এক দেশ দুই ব্যবস্থা মডেলের স্বায়ত্তশাসন প্রস্তাব করেছে সিং প্রশাসন, যদিও তা তাইওয়ানের কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন পায়নি। উল্টো তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবেই দাবি করে আসছে। শিউলি রোজা, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু বিসিবির। 50 ওভারের ফরম্যাটে বিসিএল আয়োজন করতে চায় বোর্ড। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাব। গাজায় ধ্বংস হয়ে যাওয়া এলাকায় মোটর বাইক স্টান্ট ও রাইডিং অনুশীলন করছে ফিলিস্তিনি তরুণরা। বাস্তুচ্যুতি ও যুদ্ধের কারণে খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় এই এলাকাতেই জড়ো হচ্ছেন তারা। তাঁবু ও ভাঙা ভবনের পাশে দর্শকরা এ দৃশ্য দেখছে, জড়ো হচ্ছেন। তরুণদের মতে বর্তমান পরিস্থিতিতে এটি তাদের জন্য খেলাধুলার একমাত্র পথ। গাজার মধ্যাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত ভবন আর বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে ভিড় জমাচ্ছে শত শত মানুষ। ভিড় ঠেলে সামনে এগুলো দেখা যায় মোটর বাইকে চেপে স্টান্ট করছে তরুণরা। কেউ পাহাড়ি ঢাল বেয়ে উঠছে, কেউ আবার উঁচু থেকে ঝাঁপ দিচ্ছে। মোবাইল ফোনে মুহূর্তগুলো ধরে রাখছেন দর্শনার্থীরা। যুদ্ধের ক্ষতচিহ্নের মাঝে এই দৃশ্য যেন স্বাভাবিক জীবনের ছোট্ট একটি ঝলক। তরুণরা বলছেন, গাজার খেলাধুলার জন্য এখন নির্ধারিত কোনো জায়গা নেই। সৈকতগুলো ভরে গেছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। এই ধ্বংসের মধ্যেই চলছে খেলাধুলা। তাদের মতে এই মোটরবাইক স্টান্টই এখন তরুণদের একমাত্র বিনোদন। আমরা চাই খেলাধুলার জন্য একটি নির্দিষ্ট জায়গা। ধ্বংসস্তূপ আর ইসরায়েলি হামলার মাঝেই আমরা অনুশীলন করি, কিন্তু আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই। খেলাধুলায় বিদেশি সহায়তা আর স্পন্সরশিপ চাই। আমরা মন ভালো করতে আনন্দ
আনন্দ পেতে আর জীবন উপভোগ করতে এসেছি, যেটা যুদ্ধের সময় পারিনি। তবে এই জায়গাটি নিরাপদ নয় বলে জানান বাইকাররা। তারা চান একটি নির্দিষ্ট খেলার জায়গা, পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এবং বিদেশি স্পন্সরদের সহায়তা। তাদের আশা, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, জ্বালানি সস্তা হবে এবং সরঞ্জাম প্রবেশ করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের নাম উজ্জ্বল করতে চান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আর্জেন্টিনা ও চিলি সীমান্তে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় তামা প্রকল্প। এ লক্ষ্যে চলতি বছর $80 কোটি বিনিয়োগের পরিকল্পনা করছে খনি কোম্পানি ভিকুর্না কর্প। প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ 15 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে দ্রুত চাহিদা বাড়ছে তামার, আর তাই ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক প্রতিষ্ঠানই আগ্রহী হচ্ছেন এই ধাতুতে বিনিয়োগে। আন্দিস পর্বতমালার দুর্গম চূড়ায় আর্জেন্টিনা ও চিলি সীমান্তে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় তামা প্রকল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4200 মিটার উচ্চতায় গড়ে উঠছে এই মেগা প্রজেক্ট, যেখানে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার BHP এবং কানাডার লুন্ডিং মাইনিং এর যৌথ উদ্যোগে গঠিত ভিকুর্না কর্প। চলতি বছর ফিলোদেল সোল ও হোসেমারিয়া খনিতে $80 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গেল বছর 40 কোটি বিনিয়োগ করা হলেও এবছর তা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে তাদের। এই প্রকল্পগুলোর সমন্বয়ে গড়ে উঠছে ভিকুর্না ডিস্ট্রিক্ট, যেখানে রয়েছে বিশাল তামা, স্বর্ণ ও রূপার মজুত। কোম্পানিটির মোট বিনিয়োগ প্রায় $5 বিলিয়ন বলে ধারণা করলেও সংশ্লিষ্ট সূত্র বলছে এই অঙ্ক পৌঁছাতে পারে $15 বিলিয়ন পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী 2030 সালে উৎপাদন শুরু হবে। উভয় খনি থেকে উত্তোলিত আকরিক হোসেমারিয়ার একটি কেন্দ্রীয় প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা হবে, যার সম্ভাব্য আয়ুষ্কাল প্রায় 25 বছর। 2018 সালে আলুমব্রেরা খনি বন্ধ হওয়ার পর থেকে আর্জেন্টিনায় তামা উৎপাদন বন্ধ রয়েছে। ফলে নতুন এই প্রকল্প দেশটির জন্য বৈশ্বিক তামা বাজারে ফেরার বড় সুযোগ তৈরি করছে বলে মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ। সামাজিক মাধ্যমে শিশুদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু করেছে সান্তা ফে আদালত। স্থানীয় সময় সোমবার নিউ মেক্সিকোর আদালতে শুরু হওয়া বিচারে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে শিশুদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে মেটা। শিশুদের ক্ষতির অভিযোগে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে করা মামলার এটিই প্রথম একক বিচার। এর আগে 2023 সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস মেটার বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, মেটার প্ল্যাটফর্ম শিশুদের যৌন শোষণের লক্ষ্যবস্তু বানানো শিকারীদের সুযোগ দিয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মেটা, তবে বিচার চলাকালে অভ্যন্তরীণ নথি ও সাক্ষ্য আলোচনায় আসতে পারে, যা প্ল্যাটফর্মটিকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের পূর্বাঞ্চলীয় শাংডন প্রদেশের এক সোনার খনিতে দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সোনার খনির এক সুড়ঙ্গ পথে একটি খাঁচা পুড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। জরুরি ব্যবস্থাপনা ও জননিরাপত্তা বিভাগ জানায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে নেতৃত্ব স্থানীয় সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি। দুর্ঘটনার পর মঙ্গলবার ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ার 6% পড়ে যায়। বুলগেরিয়ার পার্বত্য এলাকায় এক সপ্তাহের ব্যবধানে 6 জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে এগুলো আত্মহত্যা নাকি খুন এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পায়নি তদন্তকারীরা। স্থানীয় পুলিশের তদন্তে উঠে আসা পরস্পর বিরোধী প্রমাণের কারণে একে 90 দশকের রহস্যে ঘেরা নাটক টুইন পিক্সের সঙ্গে তুলনা করেছেন এক আইনজীবী। এক সপ্তাহের ব্যবধানে পাওয়া 6টি মৃতদেহ ঘিরে একরাশ প্রশ্ন। বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় প্রতিটি কোণে এখন রহস্যের গন্ধ। এগুলো খুন নাকি আত্মহত্যা? এর পেছনে কারণই বা কি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয় সময় রোববার ওকুলচিৎসা পিক এলাকায় একটি ক্যাম্পার ভ্যানে 15 বছরের কিশোর সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা, এই মৃত্যু 1 সপ্তাহ আগে পেত্রোহনের কাছে একটি পুরানো কুঁড়েঘরে হওয়া 3 খুনের সঙ্গে জড়িত। প্রাথমিক তদন্তে জানা যায়, অস্থায়ী ঘরটি পরিবেশ রক্ষার সঙ্গে জড়িত একটি এনজিওর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে মৃতদেহগুলোর কাছে বুলেটের খোলস, 2টি হ্যান্ডগান ও একটি রাইফেল পাওয়া যায়। ময়নাতদন্ত বলছে, স্বল্প দূরত্বে তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
নিহত 6 জনের 5 জনই এনজিওর কর্মচারী ছিলেন এবং সেখানেই বসবাস করতেন। 15 বছরের কিশোর তাদের কারো বন্ধুর ছেলে ছিল বলে জানা যায়। অনেকেই বলছেন এই কর্মচারীরা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কুড়ে ঘরে পাওয়া বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বই ও ব্যানার থেকে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। নিহতদের আত্মীয়ের বরাতে পুলিশ জানায় দলটির মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। নিহতদের একজনের আত্মীয় আমাদের জানান, গত 2 মাস ধরে এই দলটির মধ্যে ভয়ানক মানসিক অস্থিরতা দেখা দেয়। বাস্তবতা থেকে হতাশা, নিজেদের জন্য নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থতা, তাদের প্রতি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি এবং পৃষ্ঠপোষকদের মনোভাবে তারা কাজ এগিয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এ অবস্থায় পরস্পর বিরোধী প্রমাণ তদন্তকারীদের মধ্যে দ্বিধা সৃষ্টি করছে। তারা এই মামলাকে 90 দশকের রহস্য নাটক টুইন পিকের সঙ্গে তুলনা করছেন। তাদের দাবি এই হত্যা রহস্য নাটককেও হার মানাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শীত এলেই ভারতের আসাম রাজ্যে ব্যস্ত সময় পার করেন ভ্রাম্যমাণ মৌ চাষিরা। আন্তর্জাতিক বাজারে সর্ষে মধুর চাহিদা বাড়ায় লাভবান হচ্ছেন চাষিরা। তবে জলবায়ু পরিবর্তন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্যা, অতিবৃষ্টি আর তীব্র গরমে কমছে মধুর উৎপাদন। ভারতের আসামে সর্ষে ফুল ফোটার মৌসুম মানেই ভ্রাম্যমাণ মৌ চাষিদের ব্যস্ত সময়। এক রাজ্য থেকে আরেক রাজ্যে বহন করে নিয়ে আসেন কাঠের মৌবাক্স। সর্ষে খেতে বসানো হয় মৌমাছির কলোনি। এ মৌসুমে ভালো ফলনের আশায় অনেক মৌচাষী আসেন আসামে। উৎপাদিত মধু সরাসরি রপ্তানি হয় আন্তর্জাতিক বাজারে। দশকের পর দশক ধরে ভারতের নানা প্রান্তে এমনভাবেই ক্ষেত থেকে খেতে ঘুরে বেড়াচ্ছেন ভ্রাম্যমাণ মৌচাষীরা। তবে মৌচাষে বড় অনিশ্চয়তা তৈরি করেছে জলবায়ু পরিবর্তন। 2024 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কৃষি। এছাড়া অতিবৃষ্টি, তীব্র গরম আর শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে কমছে মধু উৎপাদন। আবহাওয়া ভালো থাকলে উৎপাদন ভালো হয়, আর আবহাওয়া খারাপ থাকলে উৎপাদন কমে যায়। আবহাওয়া অনেক ক্ষেত্রেই উৎপাদনকে প্রভাবিত করে। ভ্রাম্যমাণ চাষিরা মূলত পশ্চিমা প্রজাতির মৌমাছি ব্যবহার করেন, তাই স্থানীয় মৌমাছি অনেক ক্ষেত্রে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন আর উন্নয়ন প্রকল্পে আবাস হারাচ্ছে মাছি। মৌচাষি বাড়াই স্থানীয় ছোট চাষিদের সঙ্গে প্রতিযোগিতাও রয়েছে অনেক। তবুও এই মধু সংগ্রহই এখন অনেক পরিবারের বেঁচে থাকার ভরসা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 2.5 লাখ প্রবাসী ভোটার সৌদি আরব থেকে নিবন্ধন করে নিজ নিজ অবস্থান থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে বসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রবাসীরা ইতিমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট দেওয়া শেষে সৌদি পোস্টের মাধ্যমে ব্যালটগুলো পাঠানো হয়েছে বাংলাদেশে। প্রবাসীরা বলছেন, প্রথমবারের মতো বিদেশে থেকেও দেশের ভোটে অংশ নিতে পারাটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটাই সহজ ছিল বলে জানান তারা। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য অনেকই আনন্দ এবং অনেক উৎফুল্ল বোধ করছি। প্রতি নির্বাচনে যেন আমরা কন্ট্রিবিউশনে থাকতে পারি সেই আশা রাখছি আমাদের গভর্নমেন্টের কাছে। এটা তো অনলাইন সিস্টেম, অনলাইনে তো এটা হওয়া সম্ভব। একজনের ভোট আরেকজন কিভাবে দেবে? জেদ্দা, দাম্মাম সহ সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীরা পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেন। প্রবাসীরা মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ প্রবাসীদের দেশের সাথে আরো বেশি যুক্ত করেছে। বিদেশে থেকে ভোট দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে শুধু নাগরিক অধিকারে নিশ্চিত হয়নি, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরো বিস্তৃত হয়েছে। সৌদি আরব থেকে এবার 2.5 লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ। তারুণ্যের দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার, প্রবাসী প্রজন্মের ভাবনা শীর্ষক রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়েছে ফিনল্যান্ডে। রাজধানী হেলসিঙ্কিতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে হয় প্যানেল আলোচনা। এতে হ্যাঁ ভোট ও সংস্কারের পক্ষে মত উঠে আসে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলাপ এখন প্রবাস জুড়ে। নির্বাচনকে সামনে রেখে ফিনল্যান্ডের জাতীয় নাগরিক কমিটি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে তারুণ্যের দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার, প্রবাসী প্রজন্মের ভাবনা শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক। প্যানেলে ছিলেন হেলসিঙ্কির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা।
আবু একাডেমি ইউনিভার্সিটির গবেষক মুহাইমিন করিমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিনল্যান্ড এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফ খান। হ্যাঁ ভোট আমাদের জন্য খুব বেশি দরকার এবং এনসিপি মনে করে যে এই হ্যাঁ ভোটের মাধ্যমে সঠিকভাবে বাংলাদেশ আগাবে, সংস্কারের প্রয়োজন। বাংলাদেশের জন্মের পর থেকে দেখে এসেছি, ও জায়গায় যেতে চাই না যে পরিবারতন্ত্র এবং এইভাবে করা। তো আমরা চাই যে এটা পরিবর্তন হোক, অবশ্যই পরিবর্তন হোক। সংস্কারের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হ্যাঁ ভোটের পক্ষে মতামত উঠে আসে রাউন্ড টেবিলের আলোচনায়। আমরা পরিবর্তনের রাজনীতি চাই, বৈষম্য বিরোধী রাজনীতি চাই, এবং সেগুলো যদি করতে চাই, সেগুলো যদি আমরা দেশে পেতে চাই, আমাদের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে যদি ফান্ডামেন্টালি চেঞ্জ করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই সংস্কারগুলো দরকার। তরুণ ভোটার ও পোস্টাল ভোট এই নির্বাচনের বড় ফ্যাক্টর বলে মনে করেন আলোচকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নেতৃত্বাধীন জোট। দেশটির নির্বাচন কমিশনের হিসেবে দেখা গেছে আনুতিন নেতৃত্বাধীন ফুমজাই থাই পার্টি 500 আসনের মধ্যে অন্তত 192টিতে জয় পেয়েছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নির্বাচনী ফল বলছে দলটি এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের শক্ত অবস্থানে রয়েছে। এদিন নির্বাচনের সঙ্গে ভোটারদের কাছে গণভোটেরও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে মত চাওয়া হয়েছিল। এতে নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন ভোটাররা। পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন আনুতিন। এরপর 100 দিনেরও কম সময়ের মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের ডাক দেন তিনি। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন 50-এর বেশি প্রবাসী বাংলাদেশি। এসব বন্দীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কারাবন্দী স্থানান্তর চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। দুদেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক দ্রুত সম্পাদনের লক্ষ্যে মঙ্গলবার মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের সদর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ হাই কমিশনার ডক্টর নাজবুল ইসলাম ও মালদ্বীপের কারা কর্তৃপক্ষ হাসান জারির উপস্থিত ছিলেন। বৈঠকে মালদ্বীপের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিরা নানা অভিযোগে আটক রয়েছেন এবং এই বন্দী প্রবাসীদের অবশিষ্ট সাজার মেয়াদ যেন বাংলাদেশের কারাগারে ভোট করতে পারেন সেজন্য কারাবন্দী স্থানান্তর চুক্তিটি দ্রুত সম্পাদনের গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার। কারাগারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রস্তাবিত এই বিষয়টির দ্রুত অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির কারা কর্তৃপক্ষ। টি-20 বিশ্বকাপের হতাশা ভুলে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করেছে ক্রিকেট বোর্ড। এবারের বিসিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 50 ওভারের ফরম্যাটে। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাবও। ভালো উইকেটে এই খেলা আয়োজন করলে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিল নান্নু। বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ হারল না জিতল তা নিয়ে মত পার্থক্য আছে, তবে একটা বিষয় চূড়ান্ত, টি-20 বিশ্বকাপ ভাবনা এখন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক। তাই অতীত ভুলে সামনে তাকাতে চায় বিসিবি। টি-20 নয়, চিন্তায় এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। আর দুশ্চিন্তার নাম এই ফরম্যাটে বাংলাদেশের ফর্ম। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে মেহেদী হাসান মিরাজরা। একদিনের ক্রিকেটে আবারও ছন্দ খুঁজে পেতে নানান পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফরম্যাট বদলানো। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম, যে চারটা দলের মধ্যে ওডিআই র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছি এবং এটার পারফরমেন্সটা কিন্তু এখন একটা স্টেবল পর্যায়ে নেই। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটা থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ, আর তা মাঠে না গড়ালে বিসিএল এ দল বাড়াবে বিসিবি। এনসিএল এর দলগুলোকে নিয়ে আলাদা একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে নীতি নির্ধারণী মহলে, যেখানে গুরুত্ব পাবে উইকেটের মান। যেহেতু নাম্বার অফ ম্যাচ বাড়ানোর জন্য আমরা এনসিএল এর 8টা টিমকে ইনভলভ করতে পারলে একটা সুবিধা হবে। এটা ডিপেন্ড করা হলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা সময় মতো শুরু হয়
হয় কিনা এটা দেখতে হবে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা যদি সময় মতো শুরু না হয় তাহলে একটু পিছায়, তাহলে তখন এনসিএল 8টা টিমকে নিয়ে করা যায়। পিচের স্ট্যান্ডার্ডটা ঠিক করে একদম বেস্ট ভেন্যুতে যদি বেটার ক্রিকেটটা দিতে পারি, ইনশাল্লাহ আবার একটা স্টেবল পজিশনে আনা যাবে। 2027 সালের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে জায়গা চূড়ান্ত হয়নি টাইগারদের। আগামী বছরের মার্চের আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে। অবশ্যই সময় ব্যবধানে বাংলাদেশের হোম সিরিজের সংখ্যাই বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে ইউ-টার্ন নিলেন আসিফ নজরুল। সরকার নয়, বরং বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের। এমন দাবি করেছেন তিনি। বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক হয়ে থাকবে বলেও মত তার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ও ক্রীড়া উন্নয়নে 2 কোটি টাকার অনুদান দিয়েছে বিসিবি। আসিফ নজরুল যেন রহস্যময় চরিত্র। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সিদ্ধান্তে যিনি ছিলেন অনুঘটক। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা, অথচ দায়িত্ব ছাড়ার আগের দিন পাল্টালেন তার মত। বিশ্বকাপ খেলা নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের খেলা হয়নি বিশ্বকাপটাই, যার সব সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দায়িত্ব ছাড়ার আগের দিন একেবারে ভিন্ন সুর ক্রীড়া উপদেষ্টার। সব সিদ্ধান্তই নাকি নিয়েছে ক্রিকেটার আর বিসিবি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় আর ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে ভূমিকা রেখেছে। আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। এবং তারপর দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি টাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট। তবে মোস্তাফিজ ইস্যুতে ভারত যা করেছে তার জন্য ক্রিকেটারদের এই সিদ্ধান্তের প্রশংসা করেন আসিফ নজরুল। তার মতে সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিন বিসিবির পক্ষ থেকে 2 কোটি টাকার উপহার দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ক্রিকেটের উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিদানের কথা তুলে ধরেন তারা। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন। যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং আমি অনেকে জানেন না। আমার মনে হয় ওনাদের প্রতি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা কিন্তু এই 2টা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো, স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান। আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন, মানে আপনার গিয়ে ভাল লাগে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার নিশ্চয়তা পেয়ে আনন্দে ভাসছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সরকারের পক্ষ থেকে টুইটের পরপরই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকেটের দাম। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়েও শুরু হয়েছে উন্মাদনা। ধারণা করা হচ্ছে ব্ল্যাক মার্কেটে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চেয়েও বেশি দাম উঠতে পারে একটি টিকিটের। হাফ ছেড়ে বেঁচেছে লঙ্কান হোটেল মোটেল ব্যবসায়ীরাও। একটা ম্যাচের জন্য আটকে ছিল পুরো টি-20 বিশ্বকাপ। আসর শুরুর 3 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ম্যাচে কে কত রান করেছে, কে কয়টা উইকেট পেয়েছে, কারা জিতেছে বা হেরেছে, সেসব নিয়ে কোনো আগ্রহই দেখা যায়নি নেটিজেনদের মাঝে। যতটা আগ্রহ ছিল ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে। আর হবেই বা না কেন, এই এক ম্যাচেই যে নির্ভর করছিল আইসিসির বর্তমান আর ভবিষ্যৎ। একটা ভারত পাকিস্তান ম্যাচের বর্তমান বাজার মূল্য 6,000 কোটি টাকার চেয়েও বেশি। আইসিসির বার্ষিক আয়, সদস্য দেশগুলোর বার্ষিক অনুদান সবকিছুই নির্ভর করে এই একটা ম্যাচের উপর। তাই তো শত প্রতিকূলতা থাকার পরও আইসিসি এবং এসিসি ইভেন্টে এই ম্যাচ আয়োজনে প্রাণান্তকর চেষ্টা ক্রিকেট কর্তাদের। ইসলামাবাদ থেকে এক টুইটে এখন বদলে গেছে সব। আইসিসি থেকে এসএলসি সব জায়গায় স্বস্তির আবহ। ক্রিকেট বোদ্ধাদের মতে টুর্নামেন্টটাকেই বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান। না হলে বিশাল অঙ্কের এই ক্ষতি মাথায় নিয়ে ভবিষ্যতের পথ চলা কঠিন হয়ে যেত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য। 174 মিলিয়ন মার্কিন ডলার লোকসানের হাত থেকে মুক্তি পেয়েছে আইসিসি। যদিও এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধাভোগী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, কারণ পাকিস্তান সরকারের টুইটের পর থেকেই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। গত সপ্তাহেও যা ছিল নিম্নমুখী তা এখন ধরা ছোঁয়ার বাইরে।
শুধু কি তাই, কলম্বোর তারকামানের হোটেলগুলোতেও এখন আনন্দের পরিবেশ। বিশ্বকাপ উপলক্ষে পর্যটন খাতে বিপুল বিনিয়োগ হলেও ক্ষতির সংখ্যায় দিন কাটাচ্ছিলেন তারা, কিন্তু এখন ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আবারও জমে উঠতে শুরু করেছে সবকিছু। প্রায় প্রতিটা হোটেলেই এখন হাউসফুল বোর্ড ঝোলার অপেক্ষা। অর্থনীতি আর কূটনীতির এই মারপ্যাচে অবশ্য দিন শেষে জয়ী হলো ক্রিকেট। আইসিসির সাশ্রয়, কলম্বোর বাণিজ্যিক লাভ আর সমর্থকদের উত্তেজনা সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের হিসেবে বড় জয় দেখছেন আয়োজকরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে 32 রানে হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল মেন ইন গ্রিন। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 190 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 158 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। টি-20 বিশ্বকাপে মাঠের পারফরমেন্সের চেয়েও বাংলাদেশের পাশে থেকে বেশি আলোচনায় পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের হুমকি দিয়ে শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে বাংলাদেশকে ন্যায্য সুবিধা আদায়ে বড় ভূমিকা রেখেছে পিসিবি। বিশ্বকাপ অভিযানেও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন মেন ইন গ্রিন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হয় সতর্ক ছিল সালমান আলী আঘার দল, কারণ শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও মোনাঙ্ক প্যাটেলদের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে 54 রান তোলেন সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান। 17 বলে 19 রান করা সাইম আয়ুবকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন শ্যাডলি ভ্যান। শুরুর ধাক্কা সামলে নিয়ে দায়িত্ব নেওয়া তো দূরে থাক, উল্টো দলকে বিপদে ঠেলে দেন অধিনায়ক সালমান আলী আঘা। তাকেও বিদায় করেন শ্যাডলি ভ্যান। তবে সাহিবজাদা ফারহানের সঙ্গে 81 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন বাবর আজম। 32 বলে 46 রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান মোহাম্মদ মহসিন। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান, তবে হারমিত সিং এর শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে সর্বোচ্চ 41 বলে 71 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা ফাহিম আশরাফ এদিন করেন মাত্র 1 রান, তবে সাদাব খানের 12 বলে 30 রানের চমৎকার ইনিংসের সুবাদে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 190 রান তোলে পাকিস্তান। 25 রানে 4টি উইকেট নেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আন্দ্রিয়াস গাউসকে হারায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল 10 বলে মাত্র 3 রান করে সাদাব খানের ফাঁদে ধরা দিয়ে হতাশ করেন সমর্থকদের। তবে শায়ান জাহাঙ্গীরের 49 রানের সুবাদে অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে যুক্তরাষ্ট্র। তবে উসমান তারিক ও সাদাব খানের চমৎকার বোলিংয়ে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। অনেকটা পথ লড়াই করেন শুভম রঞ্জনে, আউট হওয়ার আগে করেন 30 বলে 51 রান। এছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 158 রান পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র। 32 রানের জয়ে সুপার 8-এর পথে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাহিবজাদা ফারহান। ম্যাচ না জিতলেও ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও লড়াই করে সমর্থকদের মন জয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। নামিবিয়াকে 7 উইকেটে হারালো ডাচরা। শুরুতে ব্যাট করে 156 রানের পুঁজি পায় নামিবিয়া। জবাবে 3 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। শুরুটা দারুণ হয় নেদারল্যান্ডসের। তৃতীয় ওভারেই নামিবিয়ার ওপেনার লরেনকে ফিরিয়ে দেন আরিবিয়ান দত্ত, কিন্তু সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলে নামিবিয়ানরা। 26 বলে 30 রান করেন জ্যাং ফ্রাইলিং এবং নিকোলের সংগ্রহ ছিল 42 রান। তাদের জুটিতেই বড় রানের আভাস দেয় নামিবিয়া। তবে এই জুটি ভাঙার পর আর বলার মতো রান পাননি কেউ। নামিবিয়া থামে মাত্র 156 রানে। টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ম্যাক্স ও ডাউডের উইকেট ভাড়ায় কামলা আর্মি, কিন্তু লেভিটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বাস ডিলিট। দুজনের জুটিতে সহজ জয়ের পথে হাঁটে নেদারল্যান্ডস। লেভিট 28 রানে বিদায় নিলে অপরাজিত ছিলেন ডিলিট। অ্যাকারম্যান এবং স্কটকে নিয়ে বাকি পথ পাড়ি দেন তিনি। 48 বলে 72 রান করে অপরাজিত ছিলেন ডিলিট। বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা আইসিসির প্রশাসনিক ব্যর্থতা। তার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, না হলে এমন কাণ্ড বারবার হতে থাকবে। এমনটা মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পক্ষে হাফিজ। বাংলাদেশকে যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তা ন্যায্য বলেও মত তার।
অবশেষে অবসান হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসি আর আইসিসির চতুর্মুখী নাটকীয়তার। টাইগারদের বিশ্বকাপ খেলা না হলেও আইসিসির কাছ থেকে পাচ্ছে ক্ষতিপূরণ। পাকিস্তানের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশকে তাদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য হয়েছে আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয় আইসিসির কাছে, কিন্তু দুপক্ষের অনেক আলোচনার পর বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি, যেখানে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। সংকট সমাধানে লাহোরে পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসে আইসিসির প্রধান, যেখানে আসে সব সমস্যার সমাধান। ভারত পাকিস্তান সহ উদ্ভূত পরিস্থিতিতে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরাসরি আইসিসিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারার কারণেই এই অচল অবস্থা তৈরি হয়েছিল বলে মত তার। গত 2-3 সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে তার পরিণতি কি? প্রথমে আমাদের সারা বিশ্বে ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে। তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন, এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? কার ভুল তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে? যদি ভুলের ভিত্তি করা হয়ে থাকে তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর তারা যে বলে তারা খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছালো? পুরো বিষয়টি নিয়ে আইসিসির প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ। এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া, যাই হোক না কেন সেটা ঠিক আছে, কিন্তু যারা ভূমিকা পালন করেছে তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে। এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া উচিত বলেও মত এই পাকিস্তানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এর আগে বেলা 3:30টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্রুপ বিতে অজদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টি-20 বিশ্বকাপ মানেই রোমাঞ্চ আর অঘটন, হাড্ডাহাড্ডি লড়াই। এবার এমন একটা নাটকীয় ম্যাচের অপেক্ষায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। গ্রুপ সির সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচই নেপালের কাছে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। হারতে বসা ম্যাচ স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত জিতে যায় থ্রি লায়ন, যা হ্যারি ব্রুকের দলকে বুঝিয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক হলেও আদিল রশিদের উইকেট শূন্য থাকা আর জোফরা আর্চারের ব্যয়বহুল স্পেল বোলিং বিভাগ নিয়ে চিন্তা বাড়িয়েছে ইংলিশদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে উইন্ডিজ, সিমরান হেটমায়ারের ব্যাটিং ও রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপে সবার উপরে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড জয় পেলেও আছে টেবিলের তৃতীয় স্থানে। সবশেষ টি-20 সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ নেয়ার সুযোগ এবার ক্যারিবিয়ানদের সামনে। তবে ইংল্যান্ড চাইবে নিজেদের প্রথম ম্যাচে বোলিং দুর্বলতা ঢেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট চ্যালেঞ্জ হতে পারে দু দলের জন্যই। এই পিচে ম্যাচের শুরুতে আধিপত্য থাকে বোলারদের, যেখানে স্বাগতিক ভারতের ভালোই পরীক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই ছোট বাউন্ডারির সুবিধা পেতে হলে বেশ সাবধানে থাকতে হবে দু দলের ব্যাটারদেরই। এর আগে দিনের ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রেমাদাসায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বড় দল হলেও ম্যাচের আগে বেশ চাপিয়ে আছে অজিরা। পাকিস্তান সফরে টানা হার আর ক্রিকেটারদের বাজে পারফরমেন্স অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তার কারণ। যদিও পাকিস্তান সিরিজে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস। এছাড়া প্রতিপক্ষ অনুযায়ী এ ম্যাচে জয়ের ব্যাপারে ফেভারিট অজিরাই। এখন পর্যন্ত মুখোমুখি দুই আন্তর্জাতিক টি-20 দুটোতেই বড় ব্যবধানে হেরেছে আইরিশরা। এখন কেবল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই অজিদের জন্য বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ। চোটের কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে লঙ্কানদের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হাসারাঙ্গা। 4 ওভারে 25 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। সেই ম্যাচে আইরিশরা হেরে যায় 20 রানে। চোট নিয়েই সেদিন বল হাতে নিজের স্পেল শেষ করেছিলেন হাসারাঙ্গা। ক্রিকইনফোর খবর, গতকাল হাসারাঙ্গার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে এমআরআই করানো হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। লন্ডনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রিপোর্ট দেখে তাকে টুর্নামেন্ট থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে আসরের বাকি ম্যাচগুলোতে আর তাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। হাসারাঙ্গার বদলি হিসেবে কারো নাম এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে আরেক লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্তাকে বিশ্বকাপ দলে যোগ করতে পারে তারা। তবে এর জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ নিয়ে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন টনি ক্রুস। CR7 মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে সৌদি প্রো লিগের খবর কয়জন রাখতেন বলে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদে খেলা তার সাবেক সতীর্থ। জার্মানির কিংবদন্তি ফুটবলার টনি ক্রুস নিজের পডকাস্টে জানান, রোনালদো চলে গেলে আগামীতে সৌদি প্রো লিগের খবর কেউই রাখবে না। তার প্রাপ্য সম্মান তাকে দেয়া উচিত বলেও মনে করেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার অনন্য এক নক্ষত্র। রোনালদো যেখানে পা রাখবেন সেখানেই পৃষ্ঠপোষকরা তার পিছু নিতে শুরু করে। রোনালদোকে নেওয়া মানে লাভের ওপর লাভ। ইউরোপের ক্লাব ফুটবলে চাহিদা থাকা সত্ত্বেও ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস ছেড়ে সৌদি আরবের ফুটবলে পা রেখেছিলেন CR7। তার ছোঁয়ায় রাতারাতি বদলে যায় মধ্যপ্রাচ্যের ফুটবল। অচেনা লিগ হয়ে ওঠে সবার আকর্ষণের কেন্দ্র। যে লিগের খবর কেউ জানতই না, সেই সৌদি প্রো লিগ দিয়ে রীতিমতো কথার লড়াই জমিয়ে তোলেন সমর্থকরা। তাকে দেখে সৌদি আরবে পা রাখেন করিম বেনজেমা, সাদিও মানেরা। ইউরোপের তারায় আলোকিত এখন সৌদি আরব। তবে যার কল্যাণে এত কিছু সেই রোনালদো হঠাৎ কেন বিরাগ ভাজন হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে? আল নাসরের হয়ে সবশেষ 2 ম্যাচে খেলেননি পর্তুগিজ তারকা। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর তার অসন্তোষ। রোনালদোর আল নাসর ছাড়াও PIF এর মালিকানায় আছে সৌদি আরবের আরও 3টি ক্লাব, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি। রোনালদো মনে করেন দলবদলের বাজারে আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে PIF। কয়েকদিন আগেই আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে আল হিলালে যোগদানের বিষয়টিও অনুমোদন করেছে তারা। রোনালদো এমন বিদ্রোহী হয়ে ওঠায় তার সমালোচনা করেছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। ক্লাবের চেয়ে ফুটবলার বড় নন বলেও মনে করিয়ে দেন তারা। তবে সাবেক সতীর্থের সঙ্গে এমন ব্যবহার মানতে পারেননি জার্মানির কিংবদন্তি ফুটবলার টনি ক্রুস। নিজের পডকাস্টে ক্রুজ বলেছেন, সৌদি লীগ বেশ অদ্ভুত। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার আগে কেউ এটার নামই শোনেনি, আর এখন তারা সেই মানুষটাকে অসম্মান করছে যে তাদের ফুটবল মানচিত্র বদলে দিয়েছে। ক্রিস্টিয়ানো আগামীকাল চলে গেলে এই লীগ তার আকর্ষণ হারাবে। রোনালদো না থাকলে কেউ সৌদি লীগ দেখবেও না। বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার ক্রুস রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। 4 বছরের সেই মেলবন্ধনে রিয়ালের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন 170টি ম্যাচ, 16টি গোলে অংশ ছিল দুজনেরই। সব মিলিয়ে মাঠে তারা একসঙ্গে সময় কাটিয়েছেন 14,009 মিনিট। টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি জিতেছেন লা লিগাও। রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তির মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সৌদি প্রো লিগে এবারের মৌসুমে 18 ম্যাচে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতা 41 বছর বয়সী এই ফরওয়ার্ড। তার রিলিজ ক্লজ 4 কোটি 30 লাখ পাউন্ড। গুঞ্জন আছে আগামী গ্রীষ্মকালীন দল বদলে আল নাসর ছাড়তে পারেন CR7। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে নরম হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর মন। আল নাসরের হয়ে আবারও মাঠে নামতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। গণমাধ্যমে খবর এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন, অনুশীলন করেছেন CR7। বুধবার AFC কাপের ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাব FK আর্কাডাকে মুখোমুখি হবে আল নাসর। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন বলে নিশ্চিত করেছে পর্তুগালের গণমাধ্যম এবলা। যদিও রনের ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আল নাসর। এমনকি রোনালদো নিজেও তার সামাজিক মাধ্যমে কোনো ইঙ্গিত দেননি ফেরার বিষয়ে। তবে পর্তুগালের গণমাধ্যম নিশ্চিত করেছে তার খেলার বিষয়। এর আগে দলবদল ইস্যু নিয়ে নাসরের হয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানায় রোনালদো।
সৌদি প্রো লিগের টেবিল টপার আল হিলাল তার চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে টেবিলের 2 নম্বরে নাসর। রোনালদো অভিযোগ করেন আল নাসর যাতে শিরোপা না জিততে পারে এর জন্য করিম বেনজেমাকে আল হিলালে খেলার সুযোগ করে দিয়েছে প্রো লিগ কর্তৃপক্ষ। টানা 2 ম্যাচে জয়ের টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। এবার তাদের মনোযোগ ভারত ম্যাচ নিয়ে। এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে উড়ে গেলেও বিশ্বকাপে সেই হারের জবাব দিতে চায় মেন ইন গ্রিন। যুক্তরাষ্ট্রকে হারানোর পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের শহীবজাদা ফারহান। নিজে রান পাওয়ায় আত্মবিশ্বাসী এই ওপেনার। টানা 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছি। স্বাভাবিকভাবেই এটা আত্মবিশ্বাস দেবে। ভারতের বিপক্ষে এবারই প্রথম খেলছি না, আগেও খেলেছি, তবে এবার ভিন্ন মাইন্ডসেট নিয়ে খেলবো। এশিয়া কাপে আমাদের মিডল অর্ডার ভালো করতে পারেনি, তবে এখন সবাই রান পাচ্ছে, নামাজও রান পাচ্ছে। আশা করছি ভালো ম্যাচ হবে। এশিয়া কাপে কিন্তু এক পেশে ম্যাচ হয়নি, আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। এবারও কোনো ছাড় দেব না আমরা। রান করলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। শেষ 2 ম্যাচ আমি রান পেয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিএনপি, ডয়েচে ভেলেকে তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যে না যাওয়ার ঘোষণা। জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামায়াত, ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। বিভিন্ন স্থানে দলের এজেন্টদের হুমকি ধমকির অভিযোগ। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের, সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। দুর্গম এলাকায় পাঠানো হলো ভোটের সরঞ্জাম। আজ যাবে সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 25,000 বডি অন ক্যামেরা সহ প্রায় 100 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। কোন দলের কর্মী সমর্থক বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা, কঠোর অবস্থানে সিল। এ ছিল ভোরের সময়। এরপর সকাল 8টায় শুরু হবে নির্বাচন নিয়ে 72 ঘন্টার বিশেষ সম্প্রচার। সঙ্গে থাকুন সময়।